ভৌতিক কথা পডকাস্টের আরও একটি নতুন এপিসোডে তোমাদের সকলকে স্বাগত। আমি অমিত আছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো ভৌতিক কথা পডকাস্ট, যেখানে বিভিন্ন মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা তার মুখ থেকে বা তার পরিচিত কারো মুখ থেকে শোনা হয়। আজকে আমাদের সঙ্গে কল রেকর্ডিংয়ে রয়েছেন মাহি তার জীবনের এবং তার মামার বাড়িতে গিয়ে ঘটেছিল এমন একটা ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করবেন, যে ঘটনাটা শোনার পর তোমাদের একদম অন্যরকম লাগবে। প্রথমটা একটা পোস্টমর্টেম ঘরকে কেন্দ্র করে, দ্বিতীয়টা তার মামা মারা যাওয়ার পর এমন কিছু ঘটনা ঘটেছিল যেটার উত্তর আজ পর্যন্ত পাওয়া যায়নি সেই নিয়ে। তো আর বেশি কথা বাড়াবো না, তোমরা সিট বেল্ট বেঁধে নাও, চুপটি করে বসে পড়ো, কানে টুক করে হেডফোনটা গুঁজে নাও, যাতে আমরা খুব সহজেই ভূতের রাজ্যে পাড়ি দিতে পারি। আর হ্যাঁ, তোমরা যদি এমন ঘটনা এই পডকাস্টে আমাদের সাথে শেয়ার করতে চাও, আমাদের এই পুরো পরিবারের সাথে শেয়ার করতে চাও, তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের সাথে কন্ট্যাক্ট করা একদম ইজি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন সেকশনে পেয়ে যাবে। তো আর দেরি কিসের, তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নিও। চলো এবার আমরা শুরু করে দিই আজকের পডকাস্ট। হ্যালো মাহি। হ্যালো। হ্যাঁ, কেমন আছো? আমি এই তো ভালো আছি, তুমি কেমন আছো? এই তো চলছে। হ্যাঁ, আচ্ছা, আমি তোমার ভিডিও দেখি, খুব ভালো লাগে আমার। তো তার জন্য আমি ভাবলাম যে আমারও তো লাইফে দুটো ঘটনা আছে, সেটা একটু যদি বলি তাহলে তোমার ফ্যানরা সবাই শুনতে পাবে, ভালো লাগবে। 100 বার। যাই হোক, তোমার সাথে আমার যেটা কথা হলো স্টোরি নিয়ে, সেটা হচ্ছে তুমি আজকে মোট দুটো স্টোরি বলবে। স্টোরি বলার ভুল হবে, ইনসিডেন্ট। প্রথমটা তোমাদের লাইফের সত্যি ঘটনা। প্রথমটা তোমাদের বহরমপুরের কোনো পোস্টমর্টেম ঘরের একটা ঘটনা, পোস্টমর্টেমকে কেন্দ্র করে, এবং দ্বিতীয়টা তোমার মামা মারা যাওয়ার পর, উনি পৃথিবী থেকে চলে যাওয়ার পর কিছু ঘটনা ঘটেছিল, সেটা আজকে তুমি বলতে চলেছো। হ্যাঁ। ওকে, তুমি তাহলে একদম কোনটা দিয়ে শুরু করতে চাইছো? পোস্টমর্টেমটা দিয়ে, বহরমপুরেরটা দিয়ে, তাই তো? হ্যাঁ, ওটাই আমি ফার্স্টে বলছি। ওকে, বলো। মানে আমি হচ্ছে অনেক ছোট থেকেই ডান্স প্রোগ্রাম করি প্রফেশনালি। তো আমি এরকম আমাদের বহরমপুরে তো প্রোগ্রাম করতে গেছিলাম, তো অনেকটাই দূরে। তো সেখান থেকে প্রোগ্রাম করে ফিরে আসতে আসতে প্রায় রাত্রি 2টো বেজে গেছিল। মানে বাড়িতে তো ফিরিনি, মানে বহরমপুর ঢুকতে ঠিক আছে। তো বহরমপুরে আমাদের এখানে একটা চুয়াপুর বলে জায়গা আছে, তো সেখান থেকে কিছু ডান্সার ওরা এসেছিল। তো এবার আর আমার বাড়ি ছিল প্রপার বহরমপুরে। তো এবার যে ডান্সের যে মালিক, তার একটাই বাইক ছিল, আর বাইকে ছিল আমি আর একটা, মানে আমার সাথে যে প্রোগ্রাম করে, তো সেই একটা মেয়ে। ঠিক আছে। তো ওকে নামানোর জন্য, ওর বাড়ি চুয়াপুর, তো ওকে আগে অনেকটাই দূর, তার জন্য ওকে নামানোর জন্য চলে গেল আগে, ওকে রাখার জন্য। আর আমাকে বললো তুমি এখান থেকে চলে যাও বাড়ি, কাউকে না কাউকে জিজ্ঞাসা করো। দিয়ে তখন আমি ওকে বললাম যে হচ্ছে দেখো, আমি তো কিছু চিনিও না, আর আমি তখন রাস্তাঘাট কিছু চিনতাম না, চারিদিকে অত এখন যেরকম এত আলো আছে, এত লাইট আছে, এত দোকান আছে আশেপাশে, লোকজন সারা রাত্রি রাস্তা দিয়ে থাকে, তখন অতটা থাকতো না। আর তখন সেটা বৈশাখ মাস ছিল, আমার ভালো মনে আছে। তো সেই সময় না, মানে কি হলো, হঠাৎ করে ও আমাকে নামিয়ে দিয়ে বললো যে কি যে তুমি এখান থেকে কোনো একটা রিক্সা ধরে তুমি যেভাবেই হোক বাড়ি চলে যাও, বাড়িতে পৌঁছে আমাকে ফোন করো, আমাকে তাই বললো। আমি তখন ভাবলাম যে প্রায় অনেকটাই রাত হয়ে গেছে, রাস্তায় কাউকে না কাউকে তো ঠিকই পাবো, তো কাউকে না কাউকে আমি ঠিক জিজ্ঞাসা করবো দেখি, তাই মনে করে আমি বললাম ঠিক আছে যাও, আমি বাড়িতে পৌঁছে আমি ফোন করবো। দিয়ে ওরা চলে গেল রীতিমতো দুজনে মিলে, আর আমি রাস্তায় একা। আর বিশ্বাস করবো না, সেদিন রাত্রিবেলায় রাস্তাতে কোনো একটা লোকও নেই, কিচ্ছু নেই। এবার আমি হাঁটতে হাঁটতে আসছি, আর আমি মনে মনে ভাবছি কোন রাস্তা দিয়ে যাব। হ্যাঁ, তখন আমার বয়সটাও অত বেশি না যে আমি
চিনি বা জানি বা কাউকে জিজ্ঞাসা করব কোন রাস্তাটা দিয়ে গেলে আমি সঠিক ঠিকানায় পৌঁছাতে পারবো। তো রাস্তাতে তো কেউ নাই, তো সেই টাইমে হঠাৎ করে দেখছি প্রচন্ড জোরে না বিদ্যুৎ চমকাচ্ছে, ঝড় হচ্ছে, মানে প্রচন্ড জোরে ঝড় শুরু হয়ে গেল রাস্তার মধ্যেই। আর আমি রাস্তাতে তখন পুরোপুরি একা। তো পুরোপুরি একা এইভাবে হাঁটতে হাঁটতে যখন আমি আসছি, তখন আমাদের এখানে যে বহরমপুর স্টেশন আছে, মেন বহরমপুর স্টেশন, ততটা চলে এসেছি। স্টেশনের ওখানেও সেরকম লোকজন নেই, দু একটা লোক এরকম দাঁড়িয়ে আছে স্টেশনে। তো আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম যে হচ্ছে আমার এরকম এরকম অ্যাড্রেস, তো একটু বলে দিবেন কোন রাস্তা দিয়ে যাব। তখন স্টেশনের লোকটা বললো আমরা তো অন্য জায়গা থেকে এসেছি, তো আমি বলতে পারবো না কোথায় বাড়ি রাস্তাটা, তাই বললো। আমি তখন ভাবলাম যে কি থাক, স্টেশনে যখন দুটো লোক আছে তাহলে কোনো ব্যাপারই না। তো বহরমপুর স্টেশন থেকে আবার বেরালাম, ততক্ষণে আরো জোরে, মানে প্রচন্ড জোরে, বহুত জোরে ঝড় উঠে গেল। ঝড়ের সাথে সাথে বিদ্যুৎ চমকাচ্ছে। আর রাস্তাঘাটে তো বললামই ফার্স্টেই যে আগে এত লাইটই ছিল না, ঠিক আছে? যতটুকু লাইট ছিল রাস্তাতে সব কারেন্ট চলে গেল, পুরো লোডশেডিং, অন্ধকার হয়ে গেল, মানে ছিরি 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 বৃষ্টি পড়তে শুরু হয়ে গেল। আর যেই আমি স্টেশন থেকে বেরালাম, ওখানে না একটা কি বাজে পচা গন্ধ, মানে বলে বোঝাতে পারবো না, একটা বিকট একটা বাজে গন্ধ, মানে মিনিমাম অনেকটা এরিয়া জুড়ে বড় একটা পাঁচিল আছে স্টেশন থেকে বেরিয়ে বেরিয়ে, এত একটা বাজে মানে গন্ধ, মানে আমার এখনো মানে আমি বলছি তো আমার কিরকম লাগছে এই গন্ধটার কথা। তো যাই হোক, ওই গন্ধটাকে ক্রস করে আর একটু আগিয়ে গেলাম। আর একটু আগিয়ে যেতে আরো দেখছি রাস্তা ফাঁকা, আরো রাস্তাতে একটা লোকও নেই, একটা রাস্তা দিয়ে বাইকও যাচ্ছে না, একটা সাইকেলও যাচ্ছে না, একটা কোনো কিছুই যাচ্ছে না যে আমি কাউকে জিজ্ঞাসাটা করি। আর ততক্ষণে জোরে বৃষ্টি নেমে গেছে, প্রচন্ড জোরে। এবার ঝড়ও হচ্ছে, বৃষ্টিও হচ্ছে, লোডশেডিংও হচ্ছে, এরকম একটা সিচুয়েশন। তো এরকম একটা সিচুয়েশনে আমি খালি ভাবছি বাবা এখন আমি কোথায় যাব, কোথায় দাঁড়াবো, কিছুই বুঝতে পারছি না। দিয়ে হঠাৎ করেই দেখছি, মানে আরেকটু আগিয়ে দেখছি যে রাস্তার ধারে থাকে না চায়ের দোকানগুলো, এরকম একটা চায়ের দোকান। চায়ের দোকানই ওটা, মানে রাত্রিবেলায় বন্ধ, কিন্তু রাত্রিবেলায় দোকান বন্ধ হয়ে যাওয়ার পরে যে বেঞ্চ গুলো থাকে বাঁশ দিয়ে করা, ঠিক আছে, যেখানে লোকে বসে চা খায় সকালবেলায়, সেরকম একটা বেঞ্চ মাচার মতন করা আছে। আর ওখানে দেখছি শুধুমাত্র একটাই লোক, মানে অনেকটাই লম্বা, ওই লোকটার কথা বললেও আমার এখনো ভয় লাগে। মানে লোকটা হচ্ছে অনেকটাই লম্বা, ঠিক আছে, অত অন্ধকার, অত ঝড় বৃষ্টি, খালি পায়ে একটা কালো কালারের মানে ফুল প্যান্ট পরে আর একটা কালো কালারের ফুল শার্ট পরে ওখানটায় বসে বসে হাতে একটা খবরের কাগজ নিয়ে পড়ছে, খবরের কাগজ। তো আমি ভাবলাম যে কি মনে মনে যে এই তো এখানে একটা কাকু আছে, তখন আমি অনেকই ছোট, আমি ভাবলাম এই তো এখানে রাস্তায় এতক্ষণে একটা কাউকে পাওয়া গেল, রাস্তায় কাকুটা আছে, মনে হয় এখানকারই। আমি মনে মনে তাই ভাবলাম যে এখানকারই, তাহলে কাকুটাকে গিয়ে আমি জিজ্ঞাসা করি যে হচ্ছে আমার বাড়িটা কোন রাস্তা দিয়ে গেলে সুবিধা হবে বা এখান থেকে কোনো গাড়ি পাবো কিনা। তাই ভেবে আমি ওই লোক কাকুটার কাছে গেলাম। দিয়ে আমি ওকে জিজ্ঞাসা করলাম, কিন্তু যে কাকুটা যেখানে বসে আছে না সেখানেও সেম ওই একই গন্ধ। এটা সব থেকে আসল কথা, যে গন্ধটা আমি স্টেশন থেকে বেরানোর পরে পেলাম সেই গন্ধটাই সেম একই, ওইখানেও একই রকম গন্ধ বেরোচ্ছে। আমার অতটা যখন মাথাতেও আমার খেয়াল নেই, ঠিক আছে। তখন আমি জিজ্ঞাসা করলাম যে কাকু, বলছে কি আমার বাড়ি এরকম এরকম জায়গায়, তো আমি যাব কোন দিক দিয়ে একটু যদি তুমি বলো না, বা এখান থেকে কোনো রিক্সা টিক্সা পাওয়া যাবে। তখন না, এখন যে টোটো গুলো চালু হয়েছে, তখন এইসব টোটো টোটো কোনো কিছুই চালু ছিল না, মানে তখন রিক্সা ছিল। তো আমি ওকে জিজ্ঞাসা করছি, ও না কিছুতেই আমার দিকে তাকাচ্ছেও না আর আমাকে কোনো উত্তরও দিচ্ছে না। আমি মিনিমাম 5-6 বার ওকে জিজ্ঞাসা করছি। আর আমি মনে মনে ভাবছি কি ব্যাপার, এত অন্ধকারের মধ্যে খবরের কাগজ পড়ছে, চারিদিকে লাইট নেই, বৃষ্টি পড়ছে, ঝড় হচ্ছে, ঠিক আছে, খবরের কাগজ পড়ছে, তবু আমার সাথে কথা বলছে না। আমি এতবার জিজ্ঞাসা করছি, তারপরে মিনিমাম 7-8 বার ওকে জিজ্ঞাসা করার পর আমাকে বলছে তোমার নাম কি। হ্যাঁ, মানে খবরের কাগজের দিকেই তাকিয়ে আছে, কিন্তু আমার দিকে তাকাচ্ছে না, আর খালি পা আর কালো রঙের ড্রেস পরে আছে। যে আমাকে বলছে যে তোমার নাম কি।
দিয়ে আমি বললাম যে আমার নাম মাহি। দিয়ে আমাকে বললো তুমি এত রাত্রে এখানে কি করছো, এই দুটো কথা আমাকে জিজ্ঞাসা করলো। তো আমি তখন বললাম যে দেখুন আমি এরকম প্রোগ্রাম করতে গেছিলাম, তো যাদের সাথে গেছিলাম তো সেই মেয়েটার বাড়িটা তো অনেকটাই দূরে, তো তাকে তার নামাতে আমার টিচার গেছে আর আমাকে বললো এখান থেকে রিক্সা করে বাড়ি চলে যেতে। তা কিন্তু আমি তো রাস্তাঘাটটা অতটা চিনি না ভালো, তাই না আমি কিছু বুঝতে পারছি না। দিয়ে তখন ও আমাকে বলছে যে তুমি জানো না এই রাস্তাটা এতটা খারাপ, তাই বলছে। আমি তখন না আমাকে যখন বললো যে তুমি জানো না যে এই রাস্তাটা এতটা খারাপ, তখন আমি ভাবলাম যা, এত তো এমনিতেই এটা ভয়ঙ্করই রাস্তা, মানে এমন এমন বাজে বাজে গন্ধ বেরোচ্ছে এই রাস্তায়, তার মধ্যে লোডশেডিং, বৃষ্টি পড়ছে, ঝড় হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। হ্যাঁ মানে অনবরত এটা অল টাইম হতেই থাকছে। তার মধ্যে একটা লোক অত রাস্তা, ফাঁকা রাস্তার মধ্যে আমাকে বলছে এটা একটা খারাপ রাস্তা, তুমি জানো না, আমাকে তাই বলো। আমি বললাম কেন কাকু, এখানে এখানটায় একটা খারাপ রাস্তা কেন বলছো? বলছে দেখতে পাচ্ছ আমার এই পাশে যে পাঁচিলটা, আমাকে তবু খবরের কাগজের দিকে তাকিয়ে আছে, খবরের কাগজের দিকে তাকিয়ে আমাকে ইশারা এইভাবে হাত দিয়ে বলছে দেখতে পাচ্ছ এই পাঁচিলটা লম্বা, এই লম্বা পাঁচিলটা এখানে জানো কি হয়? তখন আমি বললাম কি হয়? বলছে এখানে সব মরা মানুষ পোস্টমর্টম করা হয়, তাই বলেছে। এবার ছোট থেকেই আমি শুনেছি যে পোস্টমর্টম মানেটা কি, জানি, এটুকু জ্ঞান বুদ্ধি আমার হয়ে গেছে যে পোস্টমর্টম মানে কি, সব ভয় পেতাম। আর আমি তখন মনে মনে ভাবতে শুরু করেছি রে বাবা, আমি এখন এত রাত্রিবেলায় এইরকম একটা সিচুয়েশনে, এরকম একটা ঝড় বৃষ্টির মধ্যে আমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি। এটা যেই বলেছে ও পোস্টমর্টম ঘর, তখনই আমি না খুব ভয়ে আমার জীবন ধুক 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 করছে। হ্যাঁ, তবুও কাকুটা আমার মুখের দিকে তাকাচ্ছেও না, কোনো কথাও বলছে না। আর তখন আমি যখন মানে খুবই ভয় পেয়ে গেছি প্রচন্ড, যে পোস্টমর্টম ঘরের সামনে আমি দাঁড়িয়ে আছি এভাবে, আমার আরো ভয় লাগছে। মানে বুঝতেই পারছো ফিলিংসটা যে কতটা ভয় লাগবে এত রাত্রিবেলায় একা। তখন আমি মনে মনে আমি ঠাকুরকে ডাকছি যে ঠাকুর আমাকে বাঁচাও, ঠাকুর বাঁচাও, আমি এখন কাউকে না কাউকে একটা রাস্তা দেখাও যেন আমি বাড়ি অব্দি পৌঁছতে তো পারি। তা এরকম ভাবতে ভাবতে 2 মিনিট এরকম ভাবতে ভাবতে হঠাৎ দেখছি সেই ভ্যান থাকে না, ভ্যান, এমনি নর্মাল ভ্যান যে জিনিস নিয়ে যায়, ওরকম, হ্যাঁ হ্যাঁ ঠেলা ভ্যান, ওরকম একটা বয়স্ক লোক আসছে ঠেলা ভ্যান নিয়ে। দিয়ে তখন আমি ওকে সঙ্গে সঙ্গে হাত দেখিয়ে ওকে বলছি যে কি কাকু কাকু দাঁড়াও দাঁড়াও, আমাকে একটু সামনেটুকু আগিয়ে দাও, তাই বলেছি, খালি এটুকু মানে বলেছি আমি যে আমাকে এই রাস্তাটুকু পার করে সামনের রাস্তাটুকু আগিয়ে দাও। তখন ওই লোকটা আমাকে বলছে তোমার এত রাত্রিবেলায় আমি তোমাকে নিয়ে যাবো না, তাই বলছে। তখন আমি বললাম না না কাকু, আমি খুবই বিপদে পড়েছি, বুঝতেই পারছি, আমাকে শুধু এইটুকু আগিয়ে দাও, তাহলেই হবে। তখন কাকুটা বুঝতে পারলো কিছু, বুঝতে পেরে আমাকে বললো ঠিক আছে বসো। এবার আমি ওর ভ্যানে উঠে বসলাম। এটাতে মিনিমাম 3 মিনিট কি 2 মিনিট লেগেছে ওর সাথে কথা বলতে। হ্যাঁ, ভ্যানে উঠে বসার পরে আমি ঘুরিয়ে যখন ওই চায়ের দোকানটার দিকে তাকাচ্ছি, কি দেখছি জানো? দেখছি ওখানে কেউই নাই, কোনো কিছুই নাই, কোনো লোকও নেই, কেউ নাই। ঠিক আছে, মানে এতক্ষণ যার সাথে আমি কথা বললাম, যে আমাকে বললো এটা খারাপ জায়গা, এই সেই, কিন্তু ওই 2 মিনিটের মধ্যে ওখানে দেখছি আশেপাশে কেউ নাই। পুরো রাস্তাতে বা পুরো ওই দোকানটার মধ্যে বা কোনো কিছুর মধ্যে কেউ নাই। সেটা দেখে আমার তো ব্যাস, ওখানেই আমার আরো ভয় লেগে গেল। তারপরে কোনো রকমের কষ্ট মষ্ট করে কাকুটাকে বুঝিয়ে অত রাত্রিবেলায় ঝড় বৃষ্টির মধ্যে আমি বাড়ি পৌঁছালাম। বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে প্রায় এইসব ঘটনা ঘটতে 3:45 বেজে গেছে। ভোরবেলায় 3:45-র সময় আমি বাড়ি পৌঁছালাম। আর বাড়িতে পৌঁছিয়ে আমার প্রচন্ড জ্বর আসলো। মিনিমাম 9-10 দিন তো জ্বরই ছিল। তারপরে জ্বর কমছিল না ডাক্তার দেখানোর পরেও। তো ডাক্তার দেখানোর পরেও জ্বর কমছিল না বলে আমাদের এখানে একটা মসজিদ আছে, সেই মসজিদে গিয়ে সমস্ত ঘটনাটা আমি বললাম মৌলভী সাহেবকে। তারপর উনি ঝাড়া দিল, জল পোড়া দিল, ওগুলো খেয়ে আস্তে আস্তে ওষুধ টষুধও খেয়ে আমার অনেকটাই কমলো। কিন্তু কি হলো ব্যাপারটা, ওই লোকটার সাথে যে আমি কথা বলছিলাম সেদিনকার রাত্রিবেলায়, ওটা আমি প্রায় মাঝে মাঝে স্বপ্নতে দেখতাম। ঠিক আছে, লোকটার সাথে যে কথা বলছি, এইভাবে বসে আছি ওর সাথে, মানে এরকম উল্টো পাল্টা স্বপ্ন, ওই লোকটাকেই দেখতাম খালি স্বপ্নতে। তো এটা একটা আমার লাইফের ঘটনা, প্রথম, মানে আমার একটা feeling। ঠিক করলে কি করে? ওই তো বললাম বাড়িতে গেলাম ভোরবেলায়,
বাড়িতে যাওয়ার পরে জ্বর আসলো আমার। জ্বর আসার পরে মসজিদে গেলাম, আর মসজিদে গিয়ে ঝাড়া দিয়ে জল পোড়া ঠোড়া খেয়ে ওষুধ খেয়ে আস্তে আস্তে জ্বর কমে গেল। কিন্তু জ্বর কমার পরেও ওই লোকটাকে আমি খুবই স্বপ্নতে দেখতাম, মানে রোজই প্রায় দেখতাম ওকে স্বপ্নতে। না সেটাই তারপরে বলছি, সেটা ওটা তো কমে গেল। শুনলাম। আমি বলতে চাইছি যে তুমি যেটা বলছো না যে রোজই স্বপ্নে দেখতে, তো সেটা কি ঠিক হ্যাঁ, হয়েছে নাকি সেটা এখনো হ্যাঁ, হ্যাঁ, সেটা জানা এখনো দেখি না আর, কিন্তু সেটা ওই 2-3 মাস আমি ওকে খুব স্বপ্নতেই দেখতাম। 2-3 মাসের একটু বেশি হবে হয়তো দেখতাম। তো তারপর থেকে আর আর স্বপ্নকে দেখি না। আর আমি সেই রাস্তার পর থেকে আর ওই রাস্তাতে কোনোদিনও যাইও না। এখনো যদি আমার কোনো জায়গায় কোনো কাজ থাকে বা দরকার থাকে বা কোনো কিছু থাকে, কোনো কাজের জন্য হলেও আমি ওই রাস্তা দিয়ে দিনের বেলায়ও যাই না। খুবই একটা বাজে গন্ধই বেড়ায় এই রাস্তায়। আচ্ছা, ওকে। আচ্ছা, হ্যাঁ। তোমার আরেকটা যে স্টোরির কথা বলছিলে তোমার মামার, ওটা বলো প্রথম থেকে একদম। যেটা হচ্ছে আমার মামা সুসাইড করেছিল শিলিগুড়িতে। আমার মামা বাড়ি, আমার মামা বাড়ি হচ্ছে শিলিগুড়ি রবীন্দ্রনগর এলাকায়, ঠিক আছে? সেটাও আমি বলে দিলাম। আমার মামা সুসাইড করেছিল গলায় দড়ি দিয়ে। তো জানি না কিসের জন্য করেছিল, তখন আমি অনেকই ছোটই ছিলাম। মানে এই ঘটনাটা ঘটার আগে আমার মামা মরে গেছিল, তার আগে, ঠিক আছে? হুম। তো তারপরে যখন এবার আমার মামা বাড়িতে থাকতো হচ্ছে আমার দিদা, আমার মাসির মেয়ে আর আমি, এই 3 জন আমরা মামা বাড়িতে থাকি। মামার ছেলে হচ্ছে ওরা আলাদা থাকে, মামার 2টো ছেলে ওরা আলাদা থাকে। আর আমার মামা বাড়িতে, মামা যে বাড়িতে মারা গেছে সেই বাড়িটা অনেকটাই বড় বাড়ি, বিরাট বড় একটা মাঠের মধ্যে, মেন রাস্তার উপরে মাঝখানে বাড়িটা, ঠিক আছে? আর সেই বাড়িতে থাকে হচ্ছে আমার দিদা, আমার মাসির একটা মেয়ে, বড় মেয়ে, আর আমি, 3 জনে মিলে থাকতাম। তো থাকতে থাকতে কি হতো, প্রতিদিন রাত্রিবেলায় যখন আমি শুতাম, আমি তো একটা মানে ঘরে ঘুমাতাম, তো সেইখানে না আমার প্রতিদিন দেখতাম কিছু একটা, আমি স্বপ্ন দেখার পরে বা আওয়াজ শোনার পরে ঠিক রাত্রি 2:45-র সময়, 3:15-র সময় আমার ঘুম ভেঙে যেত। আমার হাতে একটা ছোট ফোন ছিল, মানে তখন আমার কাছে ছোটই একটা ফোন ছিল যে বাড়িতে কল করব, মাকে কল করার জন্য একটা ছোট ফোন ছিল। আর যখনই আমি রোজই ঘুমাই, তখনই ঘুমানোর সময় না আমার, তখন ঘুমানোর সময় কিছু মনে হয় না, ঘুমিয়ে যাওয়ার পর ঠিক কোনো কিছুতে রাত্রি 3:15 বাজলেই আমার ঘুম ভেঙে যেত। আর যখনই আমার ঘুমটা ভাঙতো আর ঘুমটা আর আসতেই চাইতো না। আর তখনই আমার পাশে টেবিলে থাকতো আমার মোবাইল। তো আমি মোবাইলটাকে টিপে দেখতাম টাইমটা এখন কটা বাজে, দেখতাম 3:15। এরকম 3:15 ঘুমটা ভেঙে গেল। ঘুমটা ভেঙে যাওয়ার পরে কি হতো যে আমাদের, মানে আমি যে ঘরটায় আমি শুয়ে থাকতাম, ঠিক আছে, খাটের পাশেই জানলা, আর জানলা দিয়ে অত রাত্রিবেলায় কেউ যেন হাঁটছে, একদম পুরো স্পষ্ট আমি নিজে কানে শুনতাম, হাঁটছে, দৌড়াচ্ছে, ঠিক আছে? তারপরে হচ্ছে আমার দিদা বাড়িতে কুয়ো আছে, কুয়ো থেকে অত রাত্রিবেলায় কে জল তুলছে, ঠিক আছে? তো এরকম আওয়াজ হতো প্রচন্ড, মানে জোরে দৌড়াচ্ছে। তারপরে কুকুর, রাস্তার যত কুকুর আছে সব কুকুরগুলো আমার দিদা বাড়ির দিকে তাকিয়ে ভুক 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 করতো, এরকম করতো। এইসবই মানে রেগুলার আমার রোজ ডেলিকার রুটিন হয়ে গেছিল এটা, যে আমার এরকমই হবে। ঠিক 3:15 বাজবে, আমার ঘুমটা ভাঙবে, আর ওইরকম টাইমেই দেখতাম না, সরি, মানে আওয়াজ পেতাম যে জানলার পাশ দিয়ে কে হাঁটছে, দৌড়াচ্ছে, ও আবার কে ফিস ফিস করে কথা বলছে, কাঁদছে, ঠিক আছে? এরকম আওয়াজ পেতাম আর প্রচন্ড ভয় পেতাম। তারপর থেকে না আমার ভোরবেলাতে আর ঘুমিয়ে আসতো না সকাল থেকে, আর খুব সকাল সকাল আমি উঠে পড়তাম। ওই 3:15ই আমার লাস্ট ঘুম। আর প্রতিদিন 3:15-তে ঘুম ভাঙবে, আর দেখবো কেউ হাঁটে জোরে জোরে, কেউ লাফায়, কখনো কখনো হচ্ছে কাঁদে বা ফিস 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 করে কথা বলে, বা কুয়ো থেকে জল তোলে, এরকম ডেলিকার এটা হতো। আর আমি ডেলি ভয় পেতাম। তো একদিন কি হলো, একদিন আমাদের মানে পাশে যে বাড়িটা আছে সেই বাড়িটা হচ্ছে দোতলা, ঠিক আছে? তো দোতলা বাড়ি, দোতলা কি 3 তলা হবে। তো সেই বাড়ির একটা ছেলে ছিল, ওই ছেলেটা ছাদে ওর গার্লফ্রেন্ডকে ফোন করছিল রাত্রিবেলায় 3টের সময়, ঠিক আছে? ফোনে কথা বলছিল আর সিগারেট খাচ্ছিল পাশের বাড়ির ছেলেটা। আর ওর বাড়ির ছাদের থেকে আমাদের বাড়ির পুরোটা দেখা যায়, ঠিক আছে?
তো ও ছাদ থেকে নাকি রাত্রিবেলায় একদিন দেখেছে যে হচ্ছে আমাদের ঘরের দিকে ঘরের মানে দিকে মুখ করে একটা ছেলে, অল্প বয়সের একটা বাচ্চা ছেলে, মানে অত বুঝতে পারিনি, বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এরকম দাঁড়িয়ে আছে, এরকমও দেখেছে অত রাত্রিবেলায়। তো তখন ও অতটা মানে ও ঠিক ভয়টা পেয়েছে, ও বুঝতে পেরেছে যে ওদের বাড়িতে তো মাত্র 3 জন থাকে, এই বাচ্চাটা আবার কি আর অত রাত্রিবেলায় এক জায়গাতেই দাঁড়িয়ে আছে, নড়ছেও না চড়ছেও না, কোনো কথাও বলছে না বা কাউকে ডাকছেও না, এরকম দেখেছে। দেখার পরে পরের দিন সকালবেলা এসে আমার দিদা বাড়িতে আমরা যখন চা খাচ্ছি তখন আমার দিদাকে বলছে। তখন আমার দিদা তো বিশ্বাসই করলো না। তো কি হলো, মানে কোনো রকম ভাবে কথাটাকে এড়িয়ে চলে গেল, যাতে আমরা ভয় পাবো বলে মনে হয় সেটার জন্যই। তারপর কি হলো, তারপর আর একদিন হচ্ছে রাস্তা দিয়ে একটা ছেলে ক্যাটারিং এর কাজ করে রাত্রিবেলায় যাচ্ছিল আমাদের বাড়ির দিদা বাড়ির রাস্তাটা দিয়ে, ঠিক আছে। ওখানেও ওই ছেলেটাও দেখছে যে রাত্রিবেলায় আমার দিদা বাড়ি একটা পাঁচিল আছে, ওই পাঁচিলের ওখানে একটা বাচ্চা ছেলে এইভাবে দাঁড়িয়ে আছে মাথা নিচু করে, ঠিক আছে। ও দেখেছে, ও আবার ঠিক পরের দিন সকালবেলায় এসে সেম একই কথাই বলেছে। আর তার মধ্যে তো রেগুলার আমার সাথে তো এটা হচ্ছে, মানে 3:15 আমার ঘুম ভাঙছে, এটা রেগুলার মানে চলতেই থাকছে, মানে এক্সাক্ট একই টাইম ওই 3:15। হ্যাঁ, 3:15 আমার মানে ঘুমটা ভাঙছে, আর আমি তো এরকম আওয়াজ শুনতে পাচ্ছি। আমিও বলি দিদাকে যে জানো তো এরকম এরকম হয়, আমি রোজই শুনি, ঠিক আছে। তো একদিন ওই ছাদের ছেলেটাও দেখেছে, ও তাই বলে গেল। আর একদিন ক্যাটারিং করে রাত্রিবেলায় একটা ছেলে, ক্যাটারিং হলে কি হয় অনেকটা রাত্রি হয় আসতে, একটা ছেলে সাইকেলে করে আসছিল, ও তখন দেখেছে। দেখে তখন আমার দিদাকে বলছি যে কি তোমাদের বাড়িতে কি কোনো বাচ্চা আছে নাকি, যে এইভাবে রাত্রিবেলায় এইভাবে পাঁচিলের উপর অত রাত্রিবেলায় 3:15 পরেরই ঘটনা, ওখানে দাঁড়িয়ে আছে একভাবে। তা তখন আমি দিদাকে বললাম দেখো তুমি তো আমার কথা বিশ্বাস করো না, সবাই বলছে তাহলে সবাই কি ভুল। এরকম করতে করতেই দিন যাচ্ছে। তো দিন যেতে কি হলো, একদিন মানে তোমার মনে আছে কিনা জানি না, মানে বিশ্বকর্মা পুজো 17 তারিখে হয় প্রতি বছর। তো বিশ্বকর্মা পুজো সে বছর 18 তারিখে করেছিল। আর সে তখন সেদিন ভূমিকম্প হয়েছিল। হ্যাঁ, সেদিন প্রচন্ড জোরে ভূমিকম্প হয়েছিল। আর শিলিগুড়িতে তো আমরা ছিলাম, আমরা প্রচন্ড জোরে ওটাকে ফিল করেছিলাম, খুব ভালো। তো ভূমিকম্প সন্ধ্যেবেলায় ভূমিকম্প হয়েছে যখন, তখন এবার সবাই ভয় পাচ্ছে, সবাই বলাবলি করে না যে এখন একবার ভূমিকম্প হলো আবার রাত্রিবেলাতেও হতে পারে, রাত্রিবেলায় যখন ঘুমাবো তখন এরকম সবাই বলাবলি করছিল। তখন আমি আমার দিদাকে বলছিলাম দিদা তোমাকে তো আমি রোজই বলি যে রাত্রি 3:15 পরে এরকম অনেক কিছু হয়, আর আজকে তো এমনিতেও ভূমিকম্প হয়েছে, চলো আজকে তাহলে আমরা 3 জন একসাথে ঘুমাবো, ঠিক আছে। তখন আমার দিদা বললো হ্যাঁ ঠিক আছে, আজকে তো এমনিতেও একসাথেই ঘুমাতে হবে, কারণ যেহেতু ভূমিকম্পই হয়েছে, ভয় লাগছে। দিয়ে তখন আমি শুলাম, খাওয়া দাওয়া করে আমরা সবাই শুলাম, আমি আমার দিদা আমার মাসির মেয়ে 3 জনে মিলে আমরা একটা খাটেই শুলাম। শোয়ার পরে আমার মাসির মেয়েকেও সবটা বললাম, আমার দিদাকেও বললাম আমি তোমাকে দেখবো ঠিক 3:15 সময় রাত্রিবেলায় আমি ডাকবো, আর এখানে কি কি হচ্ছে না হচ্ছে সব আওয়াজ তোমাকে আমি শোনাবো। তো এবার রীতিমতন ঘুমিয়েছি, সেম সেদিনটাও তাই হয়েছে। সেদিনটা কি হয়েছে, 3:15 সবার কাজটা দেখছি, আমার ঘুমটা ভাঙলো। আমি মোবাইলটা হাতে নিয়ে দেখলাম যে এখন কটা বাজে, এখন দেখছি 3:15 বাজে। তো আমি আমার দিদাকে এবার আস্তে আস্তে হাত দিয়ে এইভাবে, মুখে কথা বলছি না, হাত দিয়ে এইভাবে নড়াচ্ছি, ডাকছি। আর আমি ছিলাম মাঝখানে, যেহেতু আমি বেশি ভয় পাই বলে, আর আমার পাশে ছিল আমার মাসির মেয়েকে ওই হাত দিয়ে ডাকছি, ওদের দুজনের ঘুম ভেঙে গেল। আর যেহেতু আমি আগে থেকে ওদেরকে বলে রেখেছিলাম যে আজকে ডাকবো তোদেরকে রাত্রিবেলায় শোনাবো, তখন ওদের দুজনেরই ঘুম ভেঙে গেলো। দিয়ে আমাকে ইশারা করে বলছে কি, আমি বললাম এবার একটুখানি 2 মিনিট দাঁড়ানোর পরে এবার শুন খালি কি কি হচ্ছে। দিয়ে সেম যেরকম আমার ঘরের পাশের জানলা দিয়ে কে হাঁটছে জোরে জোরে, পুরো মনে হচ্ছে কোনো মানুষ হাঁটছে, কেউ লাফাচ্ছে, ঠিক আছে, এরকম হচ্ছে। এবার আমরা 3জনের মুখের দিকে তাকিয়ে আছি, 3জনের মুখের দিকে তাকিয়ে আছি। দিয়ে খুবই ভয় লাগছে, প্রচন্ড ভয় পাচ্ছে সবাই। আমিও দিদাকে বলছি যে এবার কি করব। দিয়ে তখন বলছে কিছু হবে না, চুপ করে থাক, যে আছে সে কোনো ক্ষতি করে না। আমার দিদা এই কথাটাই খালি বললো।
তখন আমরা তিনজনে মিলে সারা রাত্রি সেদিনটা জেগে থেকে গেলাম। সেদিনটা আমরা তিনজনে শিওর হয়ে গেলাম যে কিছু না কিছু একটা আছে। তারপরে আর একদিন কি হলো, মানে তারপরে আমরা যেরকম যার যার ঘরে যে যে শুই সেরকমই ঘুমাই, সেরকমই ঘুমাচ্ছি। ঘুমাতে ঘুমাতে আবার সেম 3:15 আমার ঘুম ভাঙলো। ঘুম ভাঙার পরে সেদিনটা না আর হাঁটছে না কেউ জানলার পাশ দিয়ে, যেটা হাঁটছে বলছিলাম এতদিন ধরে হাঁটছে দৌড়াচ্ছে, সেদিন কেউ হাঁটছে না। সেদিনকার রীতিমতন জানলা ধাক্কাচ্ছে আমার। আচ্ছা। হ্যাঁ, এবার জানলা ধাক্কাচ্ছে, এবার মানে এত জোরে ধাক্কাচ্ছে, শুধু মানে কি বলবো, আমি ভয়ে আমার নিজেরই ঘুম ভেঙে গেছে। আর সেই দিনটাও দেখছি 3:15 বাজে। এবার আমি আমার দিদাকে গিয়ে ডাকছি, আমার দিদাকে বলছি এত জোরে জোরে জানলা ধাক্কাচ্ছে কি, আমার খুব ভয় লাগছে, তুমি চলো আমার ঘরে। ঠিক আছে, তো দিদা তখন উঠলো, উঠে এসে বললো কই এত জোরে যদি কেউ জানলা ধাক্কায় তাহলে কি আওয়াজ শুনতে পেতাম না, তাই বললো। তখন আমি বললাম তুমি 2 মিনিট দাঁড়াও, দেখো আবার হবে। আমি বলছি তো আমার কি ভয় লাগছে এখন সেই সব ঘটনাগুলো। তো যাই হোক, দিয়ে 2 মিনিট পরে তখন আর জানলা ধাক্কানো হলো না, ঠিক আছে, তখন দরজা ধাক্কাচ্ছে। আর তখন ওই ঘরের মধ্যে আমি আর আমার দিদা দুজনেই আছি, ঠিক আছে। তখন আমি আমার দিদাকে বললাম যে সত্যি এরকম রোজ রোজ তোমার বাড়িতে হচ্ছে, আমি আজকে সত্যি একটু দেখবো, দেখার খুবই ইচ্ছা করছে। বলছে না না দেখিস না আমার দিদাদাই বলছে। তখন আমি বললাম যে কি না না কিছু হবে না, জানলার মধ্যে একটা ছোট্ট ফুটো ছিল, মানে প্লেট দিয়ে ফুটো করলে যেরকম ফুটো থাকে না সেরকম একটা ফুটো ছিল। বললাম না না দেখছি এরকম কি দরজা ধাক্কাচ্ছে জানলা ধাক্কাচ্ছে, আমার দিদা বারবার আমাকে মানা করছে, তবু আমি শুনছি না। বললাম না না আমি দেখি কিছু হবে না। দিয়ে আমি জানলার ফুটোটার মধ্যে এইভাবে পর্দাটা সরিয়ে চোখ লাগিয়ে দেখছি, হ্যাঁ দেখছি সত্যি একটা ছেলে, সে আগেকার দিনে যেরকম সেই মানে কি বলবো, জোকার দেখেছো জোকার কখনো? জোকার যেরকম হয় মানে সেম ওরকম বড় মাথা, শরীরটাও ওইরকম মানে ছোট, আর হাতে হচ্ছে হাত শীতকালে পরে না সে হাত মোজাগুলো সেরকম একটা হাত মোজা, দুটো হাতে বুট জুতো, আর মাথায় একটা টুপি, এরকম একজন মানে একটা বাচ্চা ছেলে না, একটা জোকার কি বলে আমি নিজেও বুঝতে পারছি না আজ পর্যন্ত। ওইরকম দেখছি হ্যাঁ দৌড়াচ্ছে, লাফাচ্ছে, তাকাচ্ছে চারিদিকে। ওই দেখে তো আমার প্রচন্ডই ভয় হয়ে গেল। কোনো রকমের সকালটা হলো, সকালটা হওয়ার পর আমি আর সেদিনটাই রাত্রি সন্ধ্যেবেলায় আমি বাস স্ট্যান্ডে গিয়ে বাস ধরে আমি আবার বহরমপুর চলে আসলাম। আমি তারপরে আর কোনোদিনও 1 বছর দিদার বাড়িতে যাইনি। তারপরে আমি চলে আসার পরেও আরো প্রচন্ড রকম ভাবে উৎপাত হচ্ছিল ওই বাড়িতে। তাই জন্য আমার দিদারা কি করলো, ওই বাড়িটাকে প্রমোটারকে দিয়ে বিক্রি করে দিল, আর যে যার মতন বাড়ি কিনে আলাদাভাবে চলে গেল। চলে যাওয়ার পরে কি হলো, আমার মাসির যে মেয়েটা ছিল বলছিলাম না আমার সাথে, সেই মাসির মেয়েটাও আমার মারা গেল হঠাৎ করে একদিন ব্রেন স্ট্রোক হয়ে। আর আমার দিদা এখন সরকারি চাকরি করতে, তো এখন রিটায়ার হয়ে যাওয়ার পরে প্যারালাইজ হয়ে এখন অব্দি বাড়িতেই আছে। আচ্ছা। তারপর থেকে আমি শিলিগুড়িতে যাই না, কিন্তু মাঝে একবার গেছিলাম, যে আমার দিদার বাড়িটা আগে এতদিন ধরে থাকলাম, থাকার পরে যে এখন ওই জায়গাটায় সেই বাড়িটা সেই ঘরটা কেমন আছে, সেই জায়গাটা কেমন আছে, সেই পাড়ার লোকজনদের সাথে এত চেনা পরিচিত, ঠিক আছে, এটা জানার জন্য বা দেখার একটা ইচ্ছা হয়, জানো তো সবারই। তো আমি একদিন আমার মায়ের একটা ব্যাংকের কাজের জন্য আমি শিলিগুড়িতে গেছিলাম। তো যাওয়ার পরে আমি আমার মাকে বলেছিলাম যে হচ্ছে আমার দিদার বাড়িতে যাবো। তখন আমার মা বললো দিদার বাড়িতে গিয়ে আর কি করবি, ওটা তো এখন আর দিদার বাড়ি না, এখন ওটা ফ্ল্যাট হয়ে গেছে বড় প্রমোটারে। আর ফ্ল্যাটেও প্রত্যেকটা ফ্ল্যাটে সব ভাড়া দিয়ে দিচ্ছে, ভাড়াতে সবাই থাকে। তখন আমি আমার মাকে জিজ্ঞাসা করলাম, সত্যি তখন আমি ডাইরেক্ট জিজ্ঞাসা করলাম যে আমরা যেসব ফিল করতাম ওই বাড়িতে, এখনো কি ওই জায়গাটা তো চেঞ্জ হয়নি, কিন্তু বাড়িটা হয়তো চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এখনো কি ওখানে হয়? তখন আমার মা বলছে যে আমি তো জানি না, তাহলে চল একদিন ঘুরে আসি, বা আশেপাশে পাড়ার লোকজনদের সাথে দেখা হবে, কথা হবে। তো এই ভেবে সেদিনটা আমি আর আমার মা গেছিলাম, মানে আমার দিদা বাড়ির যেখানে ছিল সেখানে, সেই পাড়াতে সবাইকেই কম বেশি চেনা পরিচিত
এবার সবার সাথেই কথা বলছি এরকম নর্মালি যেরকম কথা বলি, কেমন আছো, ভালো আছো, এই সেই এরকম কথা বলতে বলতে হঠাৎ করে মানে আমি জিজ্ঞাসা করলাম যে এই ফ্ল্যাটটা এত সুন্দর ফ্ল্যাট হয়েছে, এই ফ্ল্যাটে মানে সবাই মানে সবাই ভালো মানুষ না, এখন ওইখানে কেউ কি মানে কোনো প্রবলেম হয় এরকম একজন আমার খুব ক্লোজ একটা ফ্রেন্ড ছিল আমাদের পাড়াতেই, আমি ওকে জিজ্ঞাসা করলাম। দিয়ে তখন ও বললো যে কি মানে ও জানতো, কারণ ওর যে ফ্ল্যাটটায় মানে আমাদের বাড়িতে যে ফ্ল্যাটটা হয়েছে সেই ফ্ল্যাটে একটা ছেলে থাকে, সেই ছেলেটা হচ্ছে ওই ছেলেটার বন্ধু। তো ওকে আমি জিজ্ঞাসা করলাম, তো ও আমাকে বললো যে এখনো নাকি সেই উপদ্রবটা যেরকম হতো সেরকম নাকি এখনো অব্দি হয়, জানো তো। মানে ফ্ল্যাট হয়ে গেছে, হ্যাঁ, করার পরেও ফ্ল্যাটের ছাদের উপরে হয় এখন, মানে সব থেকে মেন ফ্লোর মানে লাস্ট ফ্লোর যেখানে আছে সেই ছাদের উপরে, সেখানে নাকি খুব দাপাদাপি লাফালাফির আওয়াজ হয়, কখনো কখনো কান্নার আওয়াজ হয়, এরকমই আমি শুনলাম আমার বন্ধুদের মুখ থেকে। কারণ দেখো ওখানে আমি এত বছর ধরে থেকেছি, আমি তো জানি, মানে সবাইকে চিনি জানি, তো সবার এরকম কথা বলতে বলতে আমি ওদের কাছে জিজ্ঞাসা করলাম, তখন ওই ছেলেটা আমাকে বললো তাই এখনো নাকি এরকম হয়, এখনো মানে আমরা চলে গেছি বাড়ি, মানে ইয়ে হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে, ফ্ল্যাট হয়ে গেছে, কিন্তু ওই যে জিনিসটা, যে বাচ্চা ছেলেটা বা ওই জোকারটা বা আমি কি বলবো ওকে আমি বুঝতে পারছি না, কিন্তু ও এখনো ওখান থেকে যায়নি। এটাই মানে হচ্ছে ঘটনা, এটা এখন অব্দি মনে হয় তাই চলে, এখন অব্দি প্রতিদিন রাতে, মানে এখনো কন্টিনিউ চলছে। হ্যাঁ এখনো কন্টিনিউ চলছে, এখনো কমেনি। রিসেন্ট আমি 1 বছর আগেই গেছিলাম শিলিগুড়িতে। আচ্ছা, আর দাবাদাবি বলতে মানে কেমন দাবাদাবির কথা বলছো? মানে লাফায় দৌড়ায়, কেউ যেন খেলে অ্যাকচুয়ালি একা একাই, মানে কোনো একটা বাচ্চা একা একা না অনেকগুলো বাচ্চা এরকম কিছু? না না অনেকগুলো নেই, একজনাই খেলে, মানে লাফায়, মানে কোনো একটা বাচ্চা থাকলে যেরকম করে না, ওই যে আছে সেও ওরকমই করেছে। ওকে ওকে, মানে ফ্ল্যাটটা করার পরেও সেটার কোনো সুরাহা মেলেনি এক কথায়? না এখনো অব্দি কোনো সুরাহা মেলেনি, কারণ আমি রিসেন্ট 1 বছর আগেও তাই শুনেছি। তো তোমার কি এখন দিদা বাড়ির সাথে একদমই কন্ট্যাক্ট নেই? আমার কন্ট্যাক্ট নেই, মানে এখন দিদা থাকে মাসি বাড়িতে, আমি এমনি দিদাকে দেখতে যাই মাঝে মাঝে, এখন দিদা যেহেতু অসুস্থ তাই দেখতে যাই, তাই মাসি বাড়িতেই থাকে দিদা। দিদা আর বেশি দিন বাঁচবে না মনে হয়, খুবই খারাপ অবস্থা। আর তোমার যেই আগের প্রথমে যে স্টোরিটা বললে, হ্যাঁ তোমার যে স্বপ্ন দেখার বিষয়গুলো, মানে তুমি স্বপ্নটা দেখতে কেমন টাইপের স্বপ্নটা দেখতে? মানে ওই লোকটা এসে তোমার এখানে দাঁড়িয়ে আছে বা কিছু বলছে বা ডাকছে? স্বপ্নতে দেখতাম যে আমি ওই লোকটার সাথেই আছি, ওর সাথেই বসে আছি, ওর সাথেই গল্প করছি, যেন কতদিনের আমাকে আমার চেনা, বা কখনো কোনো দিন দেখছি ওর সাথে আমি লোকটার সাথে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু অথচ আমার ঘুম ভাঙার পরে আমি লোকটাকে চিনিই না, মানে মুখও চিনতে পারছো না? মুখও চিনি না, আর লোকটাকে তো আমি নিজের চোখে সচক্ষে দেখেছি, আর আমি তো কথাও বলেছি ওর সাথে। লোকটা শ্যামবর্ণ গায়ের রং, ঠিক আছে, মানে কিরকম, মানে অনেকক্ষণ জলে চোখে থাকলে যেরকম একটা মানুষের গায়ের রং কিরকম একটা সাদা টাইপের হয় না, সেইরকম সাদা, হ্যাঁ সেই রকম। ওটাকে শ্যামবর্ণও বলে না, ওটা ফ্যাকাশে বলে, সেইরকম একটা গায়ের রং, আর কালো কালারের ড্রেস পরেছিল, আমার এখনো মনে আছে, খালি পা ছিল, মানে এটা তো আমি রিয়েল দেখেছিলাম, আর স্বপ্ন তো সেম একই দেখি, যে খালি পায়েই আছে, কালো কালারের ড্রেস পরেই আছে, আর ওরকমই গায়ের রং, আর চুলগুলো খুবই ছোট ছোট। আচ্ছা, মুখ কি একদম পরিষ্কার দেখেছো? মানে আমি সচরাচর শুনেছি এগুলোতে নাকি। তখন তো পরিষ্কার দেখেছিলাম, আর যখন স্বপ্নটি দেখি না, স্বপ্নটা তো দেখি, কিন্তু যখন স্বপ্ন ভেঙে যায় সকালবেলায় ঘুম থেকে উঠি তখন আর মুখটাই আমার মনে পড়ে না। না, সচরাচর শুনেছি এগুলো স্টোরিতে মুখটা এবারে ঘোলা ঘোলা থাকে, বোঝা যায় না, তার ফলে প্রতিচ্ছবিটা দেখা যায়। আমার আর মনেই পড়ে না কেমন ছিল, আমি অনেক চেষ্টা করি, মাথায় অনেক জোর দিই যে ও কেমন দেখতে, মানে পরে ভাবে না মনে মনে কেমন দেখতে, মুখটা কেমন হবে, এরকম আমার কিছুতেই মনে পড়েনি আজ পর্যন্ত। তোমার যে বিষয়টা শুনলাম, এগুলো কেসে বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, আমি যেটা দেখেছি, মানে দেখেছি বলা ভুল হবে, শুনেছি, পডকাস্টের মাধ্যমে জেনেছি, লোকের স্টোরি পড়েছি, সেখানে ওরা এরকম করতে করতে নাকি আস্তে আস্তে ডেকে নিয়ে যায়। মানে বাবা এরকম বলোই না, আমাকে তাহলে আরো ভয়, এরকম গায়ের লোম খাড়া হয়ে গেল।
এটা আগে হতো অবশ্যই, এখন আমি অনেক বড় হয়ে গেছি, এখন আর এসব আমি স্বপ্ন দেখি না, আর ওরকম কিছু ব্যাপার আমার। হয় না, বুঝেছি, বাট না। আমি ওটাই শুনেছি যে এরা নাকি এরকম করতে করতে তোমার সাথে একটা বন্ধুত্ব তৈরি করবে, তুমি হয়তো জানবেই না, ওটা একটা আলাদা ওয়ার্ল্ড তৈরি হয়ে যাবে, মানে আলাদা একটা জগৎ তৈরি হয়ে যাবে। তারপরে সেখান থেকে তোমাকে আস্তে আস্তে ওরা ডেকে নিয়ে যাবে, ডেকে নিয়ে গিয়ে কোনোভাবে না কোনোভাবে শুনেছি যে নিয়ে চলে যায় জানি না, আমি তো পুরোপুরি, বলতে মানে পারবো না। অন্যান্য স্টোরির সাথে যদি মিল বলো সেই ক্ষেত্রে। এবার সেই জিনিসটা, এন্টিটিটা কি ছিল, সেটা কিভাবে এসেছে, কেন কি হয়েছে, সে কি চায়, সেগুলো অনেক কিছু ম্যাটার এই করে। যে দুটো জিনিস আমি তোমাকে একটা কথা বলি, এই যে আমার দিদা বাড়িতে যে একটা বাচ্চাটার কথা বললাম হুম তাকে দেখেছি, আর এই যে আমার লাইফে যে প্রোগ্রাম করে আসার পরে যে যে লোকটাকে দেখেছি, হুম এই দুজনের মধ্যে আমি একজনের কাউকে আমি চিনি না। আর আমি দেখেছি কারণ আমার রাশি খুবই হালকা, সেই জন্য। না, এই কনসেপ্টটা মানুষের একটু ভুল। দেখো, রাশি শুধু হালকা দিয়ে হয় না গো। রাশি যদি বলো তাহলে আমারও হালকা, আমি বলছি না কি রাশি, বাট হালকা রাশি, তুমি বুঝে নাও, ঠিক আছে। এবার বিষয়টা হচ্ছে তার সাথে গণটা ম্যাটার করে। দেখবে দেবগণ হ্যাঁ, থাকে, এরকম নরগণ কোনো থাকে, গান। রাক্ষসগণ থাকে। তোমার যদি নরগণ হয় প্লাস তোমার রাশি হালকা হয়, তাহলে এটার পসিবিলিটি অনেক হাই। তোমার যদি দেবগণ হয় তুমি দেখতে পাবে, বাট সে তোমার কাছে আসবে না। আর রাক্ষসগণ হলে তো সে তোমার ধারে পাশেই ভিড়বে না। হুম, হুম এরকম আমিও শুনেছি পডকাস্টের মাধ্যমে, কিন্তু আমি জানি না কেন আমি এই দুজনকে আমি অরিজিনাল দেখতে পেয়েছি, তাছাড়া আমি আর এখন পাই না। কিন্তু হুম আমার রাত্রিবেলায় খুব ভয় লাগে একা শুতে। না, সেটা তো আলাদা জায়গা চলে গেল। তোমার সাথে ওরকম কিছু একটা হয়েছে, হয়তো সেটাকে তোমাকে এখনো, মানে সেই জিনিসটা তোমাকে এখনো তাড়া করে নিয়ে বেড়ায়, আর সেই কারণে তোমার ওটা মনে হতে পারে, ঠিক আছে। আর বাট রিসেন্ট আর একদিন একটা ঘটনা ঘটেছে, কি তোমাকে বলবো, কিছুদিন আগে। বলো বলো। হুম সেটা হচ্ছে মানে তো ছোটই, কোনো ব্যাপার না, মানে আমি ঘুমাচ্ছি, মানে রাত্রিবেলায় ঘুমাতে ঘুমাতে আমি স্বপ্নতে দেখছি যেন কেউ আমার বুকের উপরে বসে আমার গলা দুটোকে চিপে আছে, চিপে ধরে আচ্ছা। আছে। হ্যাঁ, আমার খুবই কষ্ট হচ্ছে, আমি খুবই ছটফট করার চেষ্টা করছি, কিন্তু কথা বলতে পারছি না, আমি হাত পা নড়াতে পারছি না, কোনো কিছু করতে পারছি না। তারপরে যেই না অনেকটা কষ্ট করার পরে আমি যখন একটু হাতটা না পাটা নড়াতে পেরেছি, হুম ঠিক আছে, তখন দেখছি আস্তে 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 মানে জিনিসটা হালকা হলো, আর আমার ঘুমটা তখনই ভেঙে গেল। আর আমি তখন ভাবছি যে এটা সত্যি হলো আমার সাথে, নাকি এটা অরিজিনাল আমি স্বপ্নতে দেখলাম। না গো, এটা অনেক সময় আমরা বলি না স্লিপ প্যারালাইসিস, সেই একটা হ্যাঁ। টার্ম আছে, একটা কথা আছে, সেটার ক্ষেত্রেও হয়। তোমার পুরো বডি মানে মনে হয় এরকম ফিল হয়। আবার আমরা শুনেছি, আমরা অনেকে বলি, আমাদের ছোটবেলা থেকে শুনে আসছি, বলে বোবায় ধরেছে, ওই সময় মুখ দিয়ে কোনো কথা বেরোয় না। হ্যাঁ, পাশে কেউ আমার কথা শুয়ে থাকলেও, বেরোচ্ছিল না মুখ দিয়ে। ওটাই বলছি, পাশে কেউ শুয়ে থাকলেও তুমি ডাকতে পারবে না, এরকম একটা পরিস্থিতি হ্যাঁ তৈরি হয়। হ্যাঁ, এরকমই আমার সেম হয়েছে, জানো না তাই। কি হ্যাঁ, বলবো, আমি এবার পরের দেখো দিন এটা, সকালবেলায় সবাইকে বলছি তো সবাই হাসছে, কেউ বিশ্বাসই করে না আমার কথা। ওটাই বলছি, এটা দেখো সাইন্টিফিক ব্যাখ্যাও আছে, কিন্তু এটা সাইন্টিফিক ব্যাখ্যা আছে, এটাকে স্লিপ প্যারালাইসিস বলে। আবার অনেকে আমরা শুনেছি ছোটবেলা থেকে বোবায় ধরেছে, ওই সময় মুখ দিয়ে কোনো কথা বাড়ায় না। হুম আবার অনেকে বলে যে বুকের উপর চেপে বসে আছে, কিছু একটা ধরেছে, এরকম ফিল হয়। আর বিষয়টা কোনটা যে সত্যি সেটা বলা খুব মুশকিল, বাট কিন্তু হতেই আমি পারে যে তোমার স্বপ্নতে উপর। দেখেছি কেউ একজনের বুকের উপরে আমার বসেছে আর গলা দুটোকে চিপে ধরেছে, হুম এটা আমি দেখেছি। কিন্তু আমি মনে হচ্ছে যে মানে ঘুম ভাঙার পরে স্বপ্ন দেখার পরে, ঠিক আছে, যে মনে হচ্ছে না যেটা আমি স্বপ্নতে হলো, এটা অরিজিনাল যেন হলো। হুম বুঝেছি। তো এগুলো হয়, হ্যাঁ, এগুলো না হওয়া না। যাই হোক, আমি এটাই বলবো, সাবধানে থেকো। আর যদিও তোমার সাথে এখন আর কিছু হয় না, এবং হ্যাঁ। মানে এগুলো থেকে বিরত থাকাই ভালো, যতটা সম্ভব করা যায়। আর এগুলোর সুরাহা না সবসময় করে নিতে হয়, ঠিক আছে। তোমার জন্য যেমন হয়ে গেছে, মানে এতদিন ধরে কিছু হয়নি, যখন আর কিছু হবে না, আই গেস। বাট যাদের না, সাথে এখন আমি আমি সবাইকে খুব বলবো, ঠাকুর দেবতা পুজো পাঠ নিয়েই থাকি, হুম আমি তার জন্য মনে হয় এখন আর ওইসব কিছু ফেলবো। হুম ওটাই, মানে কিন্তু এটাই বলবো, যাদের সাথে এরকম কিছু ঘটছে বা যাদের মনে সন্দেহ আছে, তারা যত তাড়াতাড়ি সম্ভব এগুলো মিটিয়ে নাও। মানে আমি সবার শ্রোতাদের কথা বলছি, যে এরকম যদি তোমাদের কোথাও ফিল হয়, আমাদের সাথে মনে হচ্ছে যে সাথে সাথে কেউ একটা আছে, ফিল হচ্ছে যে একটা ছায়া দেখতে পাচ্ছো বা কিছু, যদি যদি হাতের কাছে এরকম কোনো সমস্যা, মানে তোমার মনে হয় যদি কেউ থাকে এরকম যারা এগুলো বিষয়ে জানে, অবশ্যই ফ্রডের চক্করে পড়ো না, এখন প্রচুর মার্কেটে বেরিয়ে গেছে। তো বলবো এগুলো সলিউশন করে নেওয়া বেটার। সলিউশন করে নিলে কি এগুলো আর তোমাকে ইন ফিউচারে প্রবলেম দেবে না, মানে বিষয়টা ক্রনিক যাতে না হয়ে যায়, এটাই। সেটাই। যাই হোক,
তুমি সাবধানে থেকো, এটাই বলবো। হ্যাঁ, তাহলে শেষ করছি। তুমিও খুব ভালো থেকো। হ্যাঁ একদম একদম গো, তুমি ভালো থেকো, রাখছি গো। হ্যাঁ হ্যাঁ। তো এই ছিল আজকের পডকাস্ট। আশা করছি তোমাদের দারুণ লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও। এখনও যারা ভাবছো ঘটনা শেয়ার করবো কিনা তাড়াতাড়ি শেয়ার করে দাও। চলো আজকের মতন এখানেই শেষ করছি। তোমরা এই পরিবারে যুক্ত হয়ে আমাদের এই পরিবারের মেম্বার হয়ে উঠো। ভালো থেকো। গুড নাইট।